প্রথমত ভারত এবং বাংলাদেশ পরস্পরের প্রতিবেশী, এবং ভারত বাংলাদেশের এই প্রতিবেশী অবস্থাটা তো আমরা বদলাতে পারবো না। এবং আমাদের এই দুই দেশের মধ্যে এবং আরো অনেক দেশের মধ্যে একটা পারস্পরিক নির্ভরতা এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আছে, অর্থনৈতিক, বাণিজ্যগত এবং ভৌগোলিক একসাথে হওয়ার কারণে অনেক অনেক প্রাকৃতিক জায়গাতে, নদী, আমাদের জায়গাতে যেটা মুশকিল হয়েছে যে ভারত অভ্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশের শাসকদের মধ্যে থেকে যে এটা একটা, তারা ভারতের উপর নির্ভরশীল থাকবে তাদের ক্ষমতায় আসা যাওয়া ইত্যাদি নিয়ে। যে আলোচনাটা আমরা বারবার করছিলাম যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গেলে বাংলাদেশে এমন একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা থাকতে হবে যে যেখানে বিরোধ সত্ত্বেও ক্ষমতা নিয়ে যেটাকে বলে যে প্রতিযোগিতা, যেটা প্রতিদ্বন্দ্বিতার রূপ নেয়, যেটা এমনকি কখনো কখনো কিছুটা বিরোধের রূপ নেয়, এমনকি মারামারিও হতে পারে, সেই জায়গাটা কিন্তু আমরা একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার। এটা আপনি নির্বাচনী গণতন্ত্রের মধ্যে দেখবেন যে নানা ধরনের বিরোধ সংঘাত থাকে, কিন্তু একই রাজনৈতিক ব্যবস্থারই তারা অংশীদার। এবং সেইখানে জনগণকে জয় করেই আপনাকে মোটামুটিভাবে জয় পরাজয় নির্ধারণ করতে হয়, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাও সেটা। এতটুকু জায়গা থাকলে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ধরনের ন্যূনতম জাতীয় ঐক্যের জায়গা, রাষ্ট্রের স্বার্থে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো ন্যূনতম, সেইটা তৈরি হয়, সেই ভিত্তিটা নিয়ে। যার ফলে ভারতের দেখবেন যে একটা ফরেন পলিসি কিংবা রাষ্ট্রনীতি আছে, সেখানে আবার তাদের দলগুলো তাদের বিরোধ সত্ত্বেও একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। এই যে জায়গাটা এটা তৈরি করেছে ভারতের এখন পর্যন্ত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, যেখানে সবাই নিজেদের অংশীদার মনে করে। বাংলাদেশে এই অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা গড়ে ওঠেনি। এটা যে ক্ষমতায় গেছে বাকি সবাইকে তারা মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ফলে এটা এমন একটা বিরোধের রূপ নিয়েছে যে যেখানে অপর দেশের সাহায্য নিয়ে এখানে নানান ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হতে থাকে। সেই জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা খুব অভিযোগ করতেন বিরোধী দলকে, কিন্তু এখন উনি এতই খোলাখুলি, এতটাই নগ্ন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেন, সেটার উপরে হামলা হলে ছবি ভিডিও রাখতে বলেন, ওটা উনি লিঙ্কে পাঠিয়ে দিবেন। এই যে চরম দেউলিয়াত্ব নিজের মুখে যে কথাগুলো বলছেন, তা থেকে পরিষ্কার হয়ে যায় যে বেপরোয়া পনার একটা সব সীমায় তিনি অতিক্রম করেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তার বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডিংটা কি, আমরা এই পরিষ্কার মেসেজ দিতে চাই যে বাংলাদেশ ওই নতজানু জায়গায় বাংলাদেশে থাকা সম্ভব না, কারণ বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রায় দিয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তৈরি হবে মর্যাদা এবং নিজেদের যে অধিকার, নিজেদের যে স্বার্থের যে ন্যায্যতা, এটার ভিত্তিতে। ফলে আমাদের জাতীয় স্বার্থের ন্যায্যতা, আমাদের মর্যাদা, আমাদের অধিকার, এই প্রশ্নগুলোর ভিত্তিতে বাংলাদেশ পররাষ্ট্র ভারতের সাথে এবং অন্যান্য দেশের সাথে সম্পর্কের জায়গায় যাবে। ফলে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এইটা বাংলাদেশের স্ট্যান্ডিং, এবং এইটা আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকারের দিক থেকে বেশ স্পষ্ট করেই জানানো হয়েছে। এবং এই স্ট্যান্ডিংটা থাকার ফলে আপনি খেয়াল করে দেখেন ভারতের রীতিমতো প্রপাগান্ডা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, একটা ডিসইনফরমেশনের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা আমাদের ডেপুটি হাই কমিশনে আক্রমণ করেছে, তাদের নেতারা অনেক ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু আবার একই সাথে পররাষ্ট্র সচিবকেও কিন্তু তারা এখানে সফরে পাঠিয়েছে। তার আমাদের স্ট্যান্ডিং এর একটা কাজ হচ্ছে, অর্থাৎ আপনি যদি একটা নৈতিক এবং ভালো দৃঢ় স্ট্যান্ডিং নেন তাহলে সেটা ওয়ার্ক করবে। কূটনৈতিক চ্যানেলে আমাদের এই কাজটা করে। ফলে আমাদের দিক থেকে ভারত যতই উস্কানি দিক, উস্কানিতে পা দেওয়া চলবে না, উস্কানির পাল্টা জবাবও আমাদের দরকার নেই। বরং আমাদের দেখানো উচিত যে ওরা যে ডিসইনফরমেশন যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, আমরা সত্য এবং প্রকৃত বাস্তবতাটা আমরা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরি, এইসব ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে আমরা বানচাল করে দিই। এবং বাংলাদেশে যে ইতিবাচক ঘটনাগুলো ঘটছে, চট্টগ্রামে এত বড় একটা উস্কানিমূলক ঘটনার পরে চট্টগ্রামের জনগণ যে সম্প্রীতি, যে ঐক্য, নিরাপত্তার জায়গায় দাঁড়িয়েছেন, সারা দেশের মানুষের যে শক্তি, আমাদের এখানে ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে যে ক্রমাগত একটা আদান প্রদান বাড়ছে এবং এখানে একটা নতুন যাত্রার জায়গা তৈরি করা হচ্ছে, এটাই সারা দুনিয়ার সামনে আমরা হাজির করা উচিত। ফলে এই বাংলাদেশ যদি হাজির হয়, আমাদের যদি পররাষ্ট্রনীতির ওই স্ট্যান্ডিংটা, ওই অবস্থানটা স্পষ্টভাবে থাকে, ভারত বাংলাদেশের যে পারস্পরিক নির্ভরতা, ভারত তার পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে। ভারতের পলিসিটা কি হবে? ভারতের সংকীর্ণ দুটো দিক আছে। একটা হচ্ছে শেখ হাসিনার কে তারা ওই আপসেটটা তারা করতে চাচ্ছে। দুই হচ্ছে ভারতের এই যে বিজেপি সরকার এবং তাদের পশ্চিম বাংলার যে শুভেন্দু অধিকারী, এদের যে ইন্টারেস্ট যে বাংলাদেশে একটা মৌলবাদী উত্থান ঘটছে, এখানে সব হিন্দু মেরে ফেলা হচ্ছে, এই ধরনের প্রচারণা করার মধ্যে দিয়ে তারা কি করতে পারবে?
তারা ওই যে এখানে বিজেপির রাজনীতির সুবিধা করতে চাইছে, সেইটা এক্সপোজ করে দেওয়া। শুভেন্দু তো আজকেই বলেছে কলকাতা দখলে ঢাকা থেকে 3 লাখ রিকশা রওনা দিয়েছে। এই যে একেবারেই আজগুবি ফিকশনেরও মানে সব সীমা ছাড়ে, কোথা থেকে কোন গ্রহ থেকে এসব কল্পনা তারা নিয়ে আসছে। সেটা ভারতের বিবেকবান মানুষরা, নাগরিকরা এটা বিশ্বাস করার কথা না। কিন্তু আমাদের ওইখানেও আমাদের চেষ্টা করতে হবে যে ভারতের যারা সবাই বিজেপি না, ভারতে জনগণ আছে, সেই জনগণ টু জনগণের যে কানেকশন সেইটা আমাদের বজায় রাখা দরকার। আমরা আমাদের দেশের প্রকৃত বাস্তবতা এবং আমরা যে ভারতের উস্কানিতে পা না দিয়ে বরং এখানে ভিন্ন একটা রাজনীতির দিকে আমরা অগ্রসর হচ্ছি, কারণ আমাদের লক্ষ্য গ্লোবাল সাউথে একটা নেতৃস্থানীয় দেশ হওয়া। সাউথ এশিয়ান প্যারামিটার ছেড়ে আমরা আরো বড় জায়গায় বাংলাদেশ যে সম্ভাবনা, সেটা যদি সে অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে এবং তার পররাষ্ট্রনীতিকে ওইমুখী করতে পারে, বা এই ধরনের সংকীর্ণ বিজেপির স্বার্থ কিংবা কোনো নেতার স্বার্থ কিংবা এই যে শেখ হাসিনার পক্ষ হয়ে ভারতের একাংশ আজ যা করছে, গণমাধ্যম প্রায় 59টি গণমাধ্যম এইসব ফিকশন রচনা করে যাচ্ছে, সেগুলো আইডেন্টিফাইড হয়েছে, এগুলো দ্রুতই ভেঙে পড়বে, এই প্রচারণা কাজ করবে না। ধন্যবাদ।